মাধবরাও এবারে অনন্ত পট্টনায়কের দিকে তাকালেন। তিনি একটু গলা খাকারি দিয়ে বললেন, রায়চৌধুরী বাবু, ওই মূর্তিটা ছিল আমাদের বাড়ির সম্পত্তি। বেশ কিছু বছর আগে ওটা আমাদের বাড়ি থেকে চুরি গেছে। বাড়িরই কোনো কাজের লোক ওই চুরি করেছিল বলে আমাদের বিশ্বাস। আমার বাবা তার ডায়েরিতে এই মূর্তির কথা লিখে গেছেন। এতদিন ওই মূর্তিটার কোনো খোঁজ ছিল না। এখন পল হাউসম্যানের বইয়ের ছবি দেখে বোঝা গেল আমাদের পারিবারিক সম্পত্তিটি ওখানে পৌঁছে গেছে কোনোভাবে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ওই মূর্তিটা আপনাদের বাড়িতে এসেছিল কিভাবে? তার কোনো রেকর্ড আছে? অনন্ত পট্টনায়ক বললেন, না, তা নেই। মাধবরাও বললেন, আপনি যা ভাবছেন তা নয়। ওই রকম মূর্তি আদিবাসীদের পক্ষে বানানো সম্ভব নয়। ওরা নিজেরা এখন জুতো পরতেই জানে না। ওরা কি গামবুট পরা কোনো দেবতার মূর্তি বানাতে পারে? ওটা চোরাই মূর্তি। কাকাবাবু বললেন, আপনাদের বাড়ি থেকে মূর্তি চুরি গেছে, পুলিশে খবর দিন, পুলিশ সেটা উদ্ধার করে দেবে। অনন্ত পট্টনায়ক বললেন, কিন্তু ওই মূর্তিটা যে চুরি গেছে 40-50 বছর আগে, আমার ঠাকুরদার আমলে। তখন তো কিছু করা হয়নি। এতদিন পরে ও কথা বললে আর কে বিশ্বাস করবে? তবে মূর্তিটা আমাদেরই। ওরকম নীল পাথরের সূর্য মূর্তি আর কোথাও নেই। মাধবরাও বললেন, আমি মধ্যপ্রদেশের পুলিশের আইজির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বললেন, আদিবাসীদের গ্রাম থেকে ওই মূর্তি উদ্ধার করতে গেলে দাঙ্গা লেগে যাবে। ওরা যদি একবার খেপে যায় তাহলে পুলিশকেও পরোয়া করে না। কাকাবাবু বললেন, সে তো ঠিকই বলেছেন তিনি। মাধবরাও বললেন, সেই জন্যই আপনার কাছে আসা। আপনি ওইসব আদিবাসীদের মধ্যে ঘুরেছেন, ওদের সঙ্গে থেকেছেন। ওই মূর্তিটা আদিবাসীদের গ্রামে কি করে গেল সে রহস্য একমাত্র আপনিই সমাধান করতে পারেন। অনন্তবাবু বললেন, আপনি যদি মূর্তিটি উদ্ধারের ব্যবস্থা করে দেন তাহলে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এজন্যে আপনার খরচ খরচা যা লাগবে সব আমরা দিয়ে দেব তো বটেই। আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে রাজি আছি। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, নমস্কার, আপনারা এবারে আসুন, আমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে। মাধবরাও বললেন, এই রে, আপনি রেগে যাচ্ছেন। প্রথমেই তো বলেছি আমাদের সব কথা শুনুন আগে। কাকাবাবু এবারে তীব্র স্বরে বললেন, আপনাদের সব কথা আমার শোনা হয়ে গেছে। আপনারা আমাকে আদিবাসীদের গ্রাম থেকে একটা মূর্তি চুরি করতে বলছেন। চোর হিসেবে আমার এমন সুনাম আছে তা তো জানতাম না। মাধবরাও বললেন, আরে ছি ছি ছি, আপনি শুধু শুধু ভুল বুঝছেন আমাদের। আপনি নানা রকম অদ্ভুত রহস্যের সমাধান করেন। সেই জন্যই ভেবেছিলাম আদিবাসীদের গ্রামে গামবুট পরা একটা মানুষের মূর্তি কি করে গেল সেই রহস্য সম্পর্কে আপনি হয়তো কৌতূহলী হবেন। তারপর ওদের বুঝিয়ে সুঝিয়ে ওদের ক্ষতিপূরণ, ওদের মন্দিরের জন্য আলাদা মূর্তি গড়িয়ে দিয়ে তারপর যদি আমাদের মূর্তিটা উদ্ধার করা যায়। আমার বন্ধু সেই কথাই বলছিলেন। আপনাকে আমরা শ্রদ্ধা করি। কাকাবাবু বললেন, ধন্যবাদ, আমার সব কথা শোনা হয়ে গেছে। আই এম নট ইন্টারেস্টেড। অনন্তবাবু বললেন, শুনুন, ওই মূর্তিটা যে আমাদেরই পরিবারের সম্পত্তি সে সম্পর্কে যদি একটা প্রমাণ আপনাকে এনে দেখাতে পারি। কাকাবাবু তার চোখে চোখ রেখে বললেন, বললাম না, আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল। আমার সময়ের দাম আছে। এই সময় রঘু এসে হাজির হলো 3 কাপ কফি নিয়ে। তাতে কাকাবাবুর মেজাজ আরো চড়ে গেল। এত দেরি করে কফি আনবার কোনো মানে হয়? এখন এই লোক দুটিকে কফি না খাইয়ে বিদায় করে দেওয়াটা অভদ্রতা। অথচ এই লোক দুটির সঙ্গে তার আর এক মুহূর্ত সময় কাটাবার ইচ্ছে নেই। মাধবরাও এবং অনন্ত পট্টনায়কও উঠে দাঁড়িয়েছেন। কাকাবাবু শুকনো গলায় বললেন, কফিটা খেয়ে যান। মাধবরাও হেসে বললেন, ধন্যবাদ, এখন কফি খেতে গেলে গলায় বিষম লাগবে। আর একদিন এসে কফি খাবো। অনন্ত পট্টনায়ক বললেন, আমি কফি খাই না। মিস্টার রায়চৌধুরী, আপনি এত রেগে গেলেন কেন বুঝলাম না। আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি।
আপনি তাতে রাজি হতে পারেন, নাও হতে পারেন, ব্যাস এইটুকুই। আপনি রাজি না হলে ফুরিয়ে গেল। কাকাবাবু অতি কষ্টে রাগ দমন করে বললেন, আমি যদি রূঢ় ব্যবহার করে থাকি সেজন্য মাপ চাইছি। এ ধরনের কাজ আমি করি না, আপনারা অন্য কারো কাছে যান। লোক দুটি চলে যাওয়ার পরেও কাকাবাবু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। তার মাথাটা জ্বলছে। তিনি একটি বই খুলে পড়বার চেষ্টা করলেন। তার মন বসল না। একটু পরে স্নান করে খেয়ে নিয়ে তিনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে। ফিরলেন অনেক রাতে। কলেজ থেকে ফিরেই সন্তু দেখল বারুইপুর থেকে পাঠানো সেই বাক্সটা বসবার ঘরেই পড়ে আছে। সে কাকাবাবুর সঙ্গে দেখা করার জন্য ছটফট করছিল। কাকাবাবু যখন ফিরলেন তখন সে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে বারুইপুর থেকে একটি লোক আবার ঠিক ওই রকম একটি বাক্স নিয়ে এলো। আজ সন্তুর কলেজ ছুটি। আজ সে কাকাবাবুর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলবে। অংশুমান চৌধুরী এসব কি অদ্ভুত জিনিস পাঠাচ্ছেন। ভদ্রলোকের চোখের দৃষ্টি সেদিন সন্তুর ভালো লাগেনি। কাকাবাবুর ওপর খুব রাগ। উনি কাকাবাবুর কিছু একটা ক্ষতি করবার চেষ্টা করবেন নিশ্চয়ই। অথচ ওর কথা সন্তুর মুখে শুনে কাকাবাবু একটুও পাত্তাই দিলেন না। আজ যে বাক্সটা পাঠিয়েছেন সেটার মধ্যেও প্রায় কিছুই নেই বলতে গেলে। চৌকো কাগজের বাক্সটা সুন্দরভাবে প্যাক করা, ওপরে কাকাবাবুর নাম লেখা, কিন্তু ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা কেউ এরকম প্যাকেট করে পাঠাতে পারে তা বিশ্বাসই করা যায় না। একটুখানি আলুর তরকারি, 2-3 টুকরো আলু, তাতে মশলা মাখানো, কিন্তু ঝোল নেই, একেবারে শুকনো। প্রথম দিন এলো 2-3টে মানুষের চুল, তারপর 1 চিমটে আলুর তরকারি। এর তো মাথামুন্ডু কিছুই বোঝা যায় না। কালকের বাক্সটা দেখে কাকাবাবু কোনো মন্তব্যও করেননি, কিন্তু সন্তু যে এই ব্যাপারটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছে না। কাকাবাবু এখনো মর্নিং ওয়াক থেকে ফেরেননি। দরজার কলিং বেল শুনে সন্তু ছুটে গেল। খাকি প্যান্ট ও হাফ শার্ট পরা একজন পিয়ন শ্রেণীর লোক দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, ये राजा चौधरी बाबू का कोठी है? साहब है घर में? সন্তু বলল, না সাহেব अभी नहीं है, आपका क्या जरूरत है? লোকটি বলল, हमारा साहब राय चौधरी बाबू को बुलाया। সন্তু একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, आपका साहब कौन है? লোকটি পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে সন্তুর দিকে এগিয়ে দিয়ে বলল, इसमें लिखा है, राय चौधरी बाबू लौटने से तुरंत इधर जाने बोलिए, बहुत ही अर्जेंट है। লোকটি কাগজটা দিয়ে চলে গেল। কাগজটি খুলে সন্তু আর এক প্রস্ত অবাক হলো। একটা সাধারণ হ্যান্ডবিল, পার্ক স্ট্রিটের একটা কাপড়ের দোকানের নাম লেখা। বিজ্ঞাপন হিসাবে এরকম কাগজ রাস্তায় ছড়ানো হয়। ঠিকানার নিচে কেউ লাল কালির দাগ দিয়ে হাতে লিখে দিয়েছে 1 PM। সন্তুর চড়াত করে রাগ ধরে গেল। কাকাবাবুকে কেউ কখনো পিয়ন দিয়ে ডেকে পাঠায় না। কাকাবাবু সচরাচর কারো বাড়িতেও যান না। কারো খুব দরকার থাকলে বাড়িতে এসে কাকাবাবুর সঙ্গে দেখা করে। কাকাবাবুর তো ডিটেকটিভগিরি করা পেশা নয়। চুরি ডাকাতি বা খুন জখমের কেস নিয়ে যারাই আসে কাকাবাবু তাদের বলেন, আমার কাছে কেন এসেছেন, পুলিশের কাছে যান। আর এই লোকটার কিনা এত সাহস, সাধারণ একটা হ্যান্ডবিল পাঠিয়ে সেই ঠিকানায় কাকাবাবুকে দেখা করতে বলেছে। কে লোকটা? এখনো দৌড়ে গেলে হয়তো ওই পিয়নটিকে ধরা যায়, কিন্তু ও সম্ভবত কিছুই বলতে পারবে না। কাকাবাবু ফিরলেন একটু পরেই। সন্তু প্রথমেই বলল, কাকাবাবু, বারুইপুরের অংশুমান চৌধুরী কাল তোমাকে একটা বাক্স পাঠিয়েছেন, সেটা তুমি দেখোনি? কাকাবাবুর মুখখানা আজও থমথমে, কোনো ব্যাপারে হয়তো খুব চিন্তিত। গম্ভীরভাবে বললেন, হ্যাঁ দেখেছি, ওর মধ্যে তো কিছুই নেই। যা ছিল তুই বার করে নিয়েছিস? না তো,
বাক্সটা ওই রকম ভাবেই এসেছে। ওর মধ্যে শুধু কয়েকটা চুল পড়ে আছে, মানুষের চুল বলেই মনে হয়। চুল? হ্যাঁ, আজও একটা বাক্স এসেছে। তার মধ্যে যা আছে সেটাও পাঠাবার কোনো মানে বুঝতে পারছি না। আজ আবার কি এসেছে দেখি। সন্তু দৌড়ে গিয়ে দ্বিতীয় বাক্সটা নিয়ে এলো। কাকাবাবু সেটার মধ্যে কয়েক পলক দেখলেন মাত্র, তারপর বিরক্তভাবে বললেন, দেখ, এ তো মনে হচ্ছে কোনো পাগলের কাণ্ড। ফেলে দে, এগুলো সব ফেলে দে। তারপর সন্তু একটু আগের হ্যান্ডবিলটার কথা বলল। কাকাবাবু হাত বাড়িয়ে সেটা নিয়ে নেড়ে চেড়ে দেখে বললেন, এই দোকানে আমি কখনো যাইনি, চেনা কেউ পাঠায়নি। মনে হচ্ছে কেউ কেউ আমাকে অকারণে বিরক্ত করবার জন্যে উঠে পড়ে লেগেছে। তাতে তাদের কি লাভ কে জানে। কাকাবাবু, তুমি অংশুমান চৌধুরীকে একেবারেই চেনো না? কিছুই তো মনে পড়ছে না। তা ওইসব বাক্স টাক্স না পাঠিয়ে সে নিজে এসে দেখা করলেই তো পারে। আমার বন্ধু জোজোকে ডাকবো, ওর পিসে মশাই হয়। ও অনেক কিছু বলতে পারবে, তাতে তোমার মনে পড়ে যেতে পারে। এরকম পাগলকে নিয়ে মাথা ঘামাতে চাই না এখন। তবু ঠিক আছে, ডাকিস তোর বন্ধুকে, শুনে দেখব। এরপর কাকাবাবু উপরে উঠে গেলেন। সন্তু ঠিক করলো দুপুরবেলাতেই সে বেরিয়ে জোজোকে ডেকে আনবে। জোজো কাকাবাবুর সামনে কত রকম গুল ঝাড়তে পারে সেটা দেখা যাক। একটু বাদেই অরিন্দম এসে হাজির। সন্তু খুশি হয়ে বলল, তুই এসেছিস, ভালোই হয়েছে। চল, একটু পরে জোজোদের বাড়ি যাব। জোজোর সেই পিসে মশাই কি কাণ্ড করেছে জানিস? কাকাবাবুকে রোজ একটা করে বাক্স পাঠাচ্ছে। অরিন্দম বলল, কিসের বাক্স? সন্তু ওকে খুলে বলল। বাক্স দুটো এনে দেখালো। অরিন্দম হেসে উঠে বলল, আরে, জোজোর পিসেকে দেখে আমি ভেবেছিলাম দ্বিতীয় এক প্রফেসর শঙ্কু, এখন দেখছি বোম্বাগড়ের রাজা। ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। অত দূর থেকে লোক দিয়ে এত বড় একটা বাক্স ভরে পাঠাচ্ছে এঁটো দুটুকরো আলুর দম। কেন বাবা, বেশি করে পাঠালেই পারত, আমরা খেয়ে নিতাম। আর এগুলো যে মানুষের চুল তুই কি করে বুঝলি সন্তু? ভাল্লুকের লোমও তো হতে পারে। সন্তু বলল, উনি জন্তু জানোয়ার সহ্য করতে পারেন না, মনে নেই? সেই জন্যেই আমি বুঝে নিয়েছি মানুষের চুল। অরিন্দম বলল, আমাদের বড় জামাইবাবু সায়েন্স কলেজে পড়ান, তাকে ওই নামটা বললাম। বড় জামাইবাবু বললেন তিনি ওই নাম জন্মে শোনেননি, তবে সেলফ মেড সায়েন্টিস্ট হতে পারে। এরকম তো অনেক আছে, নিজের বাড়িতে কয়েকটা যন্ত্রপাতি লাগিয়ে তারপর নিজেদের সায়েন্টিস্ট বলে প্রচার করে। কাকাবাবুর উপর এত রাগ কেন সেটাই বুঝতে পারছি না। কাকাবাবু কিছুই মনে করতে পারছেন না। হঠাৎ ওপর থেকে কাকাবাবু জোরে জোরে ডাকলেন, সন্তু, সন্তু। অরিন্দম বলল, তোকে কাকাবাবু ডাকছেন, যা শুনে আয়, আমি এখানে বসলাম। সন্তু বলল, তুইও চল না আমার সঙ্গে, কাকাবাবুর সঙ্গে আলাপ করিয়ে দেব। কাকাবাবু অরিন্দমকে দেখে জিজ্ঞেস করলেন, এই তোর বন্ধু জোজো নাকি? সন্তু বলল, না, এর নাম অরিন্দম। এই অরিন্দমও আমাদের সঙ্গে বারুইপুরে গিয়েছিল। কাকাবাবুর মুখে এখন সেই গাম্ভীর্যের ভাবটা নেই, বরং ঠোঁট চাপা হাসি। তিনি বললেন, ওই বারুইপুরের ভদ্রলোকের বাড়িতে টেলিফোন আছে? সন্তু বলল, তা তো ঠিক বলতে পারছি না, লক্ষ্য করিনি। এ ভদ্রলোকের দেখছি সত্যি মাথায় সিট আছে। উনি আমায় এই যে একটা একটা করে বাক্স পাঠাচ্ছেন, এগুলো আসলে সাংকেতিক চিঠির একটা একটা টুকরো, বুঝলি? এরকম আরো পাঠাবেন, কিন্তু তার আর দরকার নেই। উনি কি বলতে চান আমি বুঝে গেছি, আমার সব মনে পড়ে গেছে। কিন্তু আফগানিস্তানে তো নয়, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল পাঞ্জাব আর বেলুচিস্তানের সীমান্তে একটা ছোট জায়গায়, অনেকদিন আগের কথা। সেই জায়গাটার নাম ছিল কান্টালাপুরা। ভদ্রলোকের বাড়িতে টেলিফোন থাকলে আমি বলে দিতাম যে আপনাকে আর কষ্ট করে চিঠি পাঠাতে হবে না। কাকাবাবু, উনি চুল আর আলুর তরকারি পাঠিয়ে কি চিঠি লিখলেন? তোদের পক্ষে বোঝা সম্ভব নয়।
আমার আগেই ধরা উচিত ছিল, কিন্তু আমি মাথা ঘামাইনি। শোন, বুঝিয়ে দিচ্ছি। চুলের ভালো বাংলা কি? কেশ। আর একটা আছে কুন্তল। আর ওই যে আলুর তরকারিটুকু, ওটা কি জানিস? একটা সিঙাড়া ভাঙলে তার মধ্যে ঠিক ওইটুকু তরকারি দেখতে পাবি। ওকে বলে পুর। কচুরি, সিঙাড়া, পিঠে এইসবের মধ্যে নানা রকম পুর দেওয়া থাকে না? তাহলে কি হলো? কুন্তলপুর। ওই যে কান্টালাপুরা জায়গাটার কথা বললাম, অনেকেই বলে ওই জায়গাটার আগেকার নাম ছিল কুন্তলপুর। অরিন্দম বলল, শুধু ওই নামটা একটা কাগজে লিখে পাঠিয়ে দিলেই পারতেন। সেই জন্যই তো বলছি, ভদ্রলোকের মাথায় খানিকটা ছিট আছে, তবে লোক খারাপ নয়, একটু ছেলে মানুষ মতন, এই যা। তবে সেবারে আমি ওর সঙ্গে খানিকটা খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম ঠিকই। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, কি হয়েছিল সেবারে? সেটা আর তোদের শুনে দরকার নেই। তবে শেষ পর্যন্ত স্থানীয় লোকেরা রেগে গিয়ে ভদ্রলোকের মাথার সব চুল কামিয়ে কি যেন আঠা মাখিয়ে দিয়েছিল, সেটা আমি চেষ্টা করেও আটকাতে পারিনি। ওই জন্যেই ওর মাথা জোড়া টাক, আর একটাও চুল গজায় না। ভদ্রলোক যখন আমার ওপর এখনো খুব রেগে আছেন, তখন আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু টেলিফোন না থাকলে মুশকিল। একটা চিঠি লিখলে তোরা পাঠাবার ব্যবস্থা করতে পারবি? জোজোকে বললে দিয়ে আসতে পারে। আচ্ছা, তাই লিখে দেব তাহলে। দুপুরবেলা সন্তু আর অরিন্দম গেল জোজোর বাড়িতে। দরজার বেল বাজাতেই দোতলার বারান্দায় জোজো এসে ওদের দেখল। তারপর ঠোঁটে আঙুল দিয়ে ওদের চুপ করে থাকতে ইশারা জানালো যে সে নেমে আসছে। অরিন্দম সন্তুর মুখের দিকে তাকালো। সন্তু বলল, আমরা তো জোজোর নাম ধরে ডাকিনি, শুধু বেল বাজিয়েছি, তবু ও আমাদের চুপ করতে বলল কেন? অরিন্দম বলল, সবাই যেরকম ব্যবহার করে জোজো তাই করবে, তুই এরকম আশা করিস কি করে? জোজো দরজা খুলে বাইরে এসে অতি সন্তর্পণে দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজে পা টিপে টিপে এগিয়ে যেতে যেতে বন্ধুদেরও সঙ্গে ডাকল। সন্তু আর অরিন্দম ওর দুপাশে চলে এলো। অরিন্দম জিজ্ঞেস করল, কি ব্যাপার, দুপুরবেলা তোর বাড়ি থেকে বেরোনো নিষেধ বুঝি? জোজো ফিসফিস করে বলল, না না, তা নয়। আমাদের বাড়িতে এখন কে এসেছেন তোরা কল্পনাও করতে পারবি না। বাবার সঙ্গে নিরিবিলিতে আলোচনা করছেন। গন্ডগোল হলে বাবার ডিস্টারবেন্স হয়। অরিন্দম জিজ্ঞেস করল, কে এসেছে রে? জোজো বলল, সে নামটা বলা যাবে না ভাই, তাহলে ওয়ার্ল্ড পলিটিক্সে গন্ডগোল হয়ে যেতে পারে। উনি এসেছেন ছদ্মবেশে। তোদের বাড়ির সামনে কোনো গাড়ি টাড়ি তো দেখছি না। তোদের মাথা খারাপ? আমাদের বাড়ির সামনে একটা বিরাট গাড়ি দাঁড়িয়ে থাকলে স্পাইরা সব জেনে যাবে না? থাক বাবা, তাহলে নাম জেনে দরকার নেই। তোরা হঠাৎ দুপুরবেলা এলি, কি ব্যাপার? সন্তু বলল, তোকে অসময়ে এসে ডিস্টার্ব করলাম, সেজন্য দুঃখিত। ব্যাপার কি জানিস? তোর পিসে মশাই আমাদের বাড়িতে দুটো চিঠি পাঠিয়েছেন। জোজো থমকে গিয়ে বলল, চিঠি? অসম্ভব। আমার পিসে মশাই জীবনে কাউকে চিঠি লেখেন না। আমার বাবাকেই কখনো চিঠি লেখেননি। আমার পিসিমা যতদিন বেঁচে ছিলেন উনিও চিঠি পেতেন না। উনি নাকি কলমও ছুঁতে চান না। অরিন্দম বলল, কেন? কলম তো কোনো জন্তু জানোয়ার নয়। জোজো বলল, এটা ঠাট্টার ব্যাপার নয় অরিন্দম, সবাইকে নিয়ে ঠাট্টা করা যায় না। আমার পিসেমশাই তোদের বাড়িতে চিঠি পাঠিয়েছেন, মোট কথা এটা আমি বিশ্বাস করি না। সন্তু বলল, উনি কলম দিয়ে কাগজে লিখে চিঠি পাঠাননি বটে, কিন্তু যা পাঠিয়েছেন তাকে চিঠিই বলা যায়। এখন কাকাবাবু একটা উত্তর দিতে চান। উনি অবশ্য হাতে লিখেই দিবেন। সেই চিঠিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, পারবি? কিংবা ঠিকানাটা বল, পোস্ট করে দেব। জোজো আঙুল তুলে একটা জিপ গাড়ি দেখালো। একদম নতুন নীল রঙের জিপ। তার সামনের সিটে দুজন লোক অলস ভঙ্গিতে বসে আছে, যেন তাদের কোথাও যাওয়ার তাড়া নেই। অরিন্দম বলল, তুই কি ভূতের মতন চারদিকে স্পাই দেখছিস নাকি? স্পাই তোর কি করবে? জোজো বলল, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে তোদের আড়ালে লুকোতে দে।
জিপ গাড়ির লোক দুজন একসঙ্গে জিপ থেকে নেমে দৌড়ে এলো ওদের দিকে। ঘুম থেকে ওঠার পর অংশুমান চৌধুরী প্রথমে খানিকক্ষণ গড়গড়া টানলেন। জানলা দিয়ে বাইরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে, একটু পরেই জোর বৃষ্টি নামবে। অংশুমানের মুখে একটা খুশি খুশি ভাব ফুটে উঠল। বৃষ্টি পড়লে তার মন মেজাজ ভালো থাকে। তিনি হাঁক দিলেন, ভীমু, ভীমু। বারান্দার দিকের দরজা খুলে একটা রোগা ছোটখাটো চেহারার লোক উঁকি মেরে জিজ্ঞেস করল, স্যার কিছু বলছেন? অংশুমান হাতছানি দিয়ে বললেন, হ্যাঁ, একটু ভিতরে এসে বসো তো। লোকটি ঘরের মধ্যে ঢুকে বসল না, কাচুমাচু মুখে দাঁড়িয়ে রইল। এই লোকটির চেহারা একসময় ছিল খুব গাট্টাগোট্টা। তখন এর নাম ছিল ভীমরঞ্জন ঘোষ। তারপর কি একটা অসুখে পড়ে রোগা টিংটিঙে হয়ে গেছে। এখন আর ভীম নামটা মানায় না বলে অংশুমান ওকে ভীমু বলে ডাকেন। অংশুমান গড়গড়া নলে আবার টান দিয়ে বললেন, আচ্ছা ভীমু, ওই যে রাজা রায়চৌধুরী নামে লোকটা, যাকে সবাই আজকাল কাকাবাবু বলে ডাকে, তার ওপর তোমার দুদিন ধরে ওয়াচ রাখতে বলেছিলাম। এবারে বলো তো কি কি দেখলে? ভীমু ঘোষ পকেট থেকে কয়েকটা কাগজ বের করে চোখ বোলাতে বোলাতে বলল, স্যার, এই লোকটা অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ে। অংশুমান বললেন, প্রথমেই রাত্রির দিয়ে শুরু করলে? বাহ, তা তুমি কি করে জানলে ও রাত জেগে বই পড়ে? তুমি কি ওই ঘরে ঢুকে দেখেছ? ভীমু খুব লজ্জা পেয়ে বলল, না স্যার, ঘরে ঢুকে দেখিনি, তবে ওদের বাড়ির সামনের রাস্তায় রাত 1টা পর্যন্ত ঘোরাঘুরি করে দেখেছি। ওই রাজা রায়চৌধুরীর ঘরে তখনও আলো জ্বলছে। আলো জ্বললেই যে বই পড়বে তার কি কোনো মানে আছে? ভাইপোর সঙ্গে ক্যারম খেলতে পারে। যাকগে, আর কি দেখলে? ভোরবেলা মর্নিং ওয়াকে যায়, অনেক রাত পর্যন্ত জাগে, আবার ভোরে হাওয়া খেতে বেরোয়। সন্দেহজনক, খুবই সন্দেহজনক। স্যার, ওই রাজা রায়চৌধুরী প্রতিদিন সকালে পার্কের একটা কোণের ছোট চায়ের দোকানে চা খায়। এটা খুবই বোকামি করে। ইচ্ছে করলেই যে কেউ ওর চায়ে একদিন বিষ মিশিয়ে দিতে পারে, তাই না? দেব স্যার, দেব। আমি কালই ওকে খতম করে দিতে পারি। ভীমুর চোখ মুখ উত্তেজিত হয়ে উঠল, যেন এতক্ষণে সে একটা সত্যিকারের কাজের কথা শুনেছে। অংশুমান হাসতে হাসতে বললেন, আরে না না, তোমাকে তো আগেই বলে দিয়েছি, ওই রাজা রায়চৌধুরীর গায়ে আঁচড়টিও যেন না লাগে তা দেখবে। রাজা রায়চৌধুরী বেঁচে না থাকলে আমি আমার অপমানের শোধ নেব কি করে? ভীমু বলল, আপনি যে বিষ মিশিয়ে দেওয়ার কথা বললেন স্যার। আমি বিষ মেশানোর কথা বলিনি, বললাম অন্য যে কেউ বিষ মিশিয়ে দিতে পারে, সেরকম যাতে কেউ না দেয় তুমি দেখবে। তারপর বলো। বইয়ের দোকানে গিয়ে খালি ম্যাপ কেনে, ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েও ম্যাপ দেখে। হ্যাঁ, তারপর ক্রাচ নিয়ে হাঁটে, ইচ্ছে করলে জোরে হাঁটতে পারে, কিন্তু দৌড়তে পারে না। এটা তুমি ভারী নতুন কথা বললে। ক্রাচ বগলে নিয়ে কেউ দৌড়তে পারে নাকি? ক্রাচ কি রণপা? আর কি আছে বলো? আর কিছু নেই। ভীমু, এই কাজে দেখছি তোমাকে রিটায়ার করিয়ে দিতে হবে। দুদিন ঘুরে তুমি মোটে এই খবর জোগাড় করলে? ওদের বাড়িতে কুকুর আছে কি না খোঁজ নিয়েছ? হ্যাঁ স্যার, কুকুর আছে, ওই ভাইপোটার পোষা। সেই কুকুরের নাম রকুকু। এই খবরটাই তুমি এতক্ষণ বলনি। এই জন্যই তো আমি নিজে ওখানে যেতে পারবো না। কি ঝামেলা বলো তো? আচ্ছা, সন্ধ্যের দিকে রায়চৌধুরী কোথায় যায় তা খবর নিয়েছ? হ্যাঁ স্যার, দুদিনই দেখলাম। সন্ধেবেলা ন্যাশনাল লাইব্রেরি থেকে বেরোচ্ছেন, তারপর হেঁটে হেঁটে ময়দানের দিকে যান। বাহ বাহ, খুব খবর, এটা ভালো খবর। ভীমু, গাড়ি বার করতে বলো, আমি আজ বেরোবো। প্রায় 10 দিন বোধহয় বাড়ির বাইরে যায়নি, তাই না? বড় জোর বৃষ্টি নেমেছে, সেই জন্যই তো। যত বৃষ্টি তত ভালো। তুমি তৈরি হয়ে গাড়িতে বসো, আমি 15 মিনিটের মধ্যে নিচে নামছি। ভীমু বেরিয়ে যেতেই অংশুমান ব্যস্ত হয়ে পড়লেন। একটা ছোট্ট আলমারি খুলে বার করলেন নকল দাড়ি গোঁফ
পরচুল, সেগুলো যত্ন করে লাগিয়ে মুখ দেখলেন আয়নায়। এখন তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে, বয়সও মনে হচ্ছে অনেক কম। পাজামা পাঞ্জাবি পরে হাতে একটা রূপো বাঁধানো ছড়ি নিলেন, পায়ের জুতোটা কাপড়ের। অংশুমানের গাড়িটা আলাদা ধরনের, সমস্ত কাঁচে সবুজ রং করা। ভেতরে বসলে বাইরের রাস্তার কিছুই দেখা যায় না। গাড়ি চলার সময় সমস্ত কাঁচ বন্ধ থাকে, যাতে রাস্তার কোনো কুকুর বেড়াল দেখতে না হয়। গাড়ির ড্রাইভারের নাম গুঙ্গা, সে আবার বোবা। তার বয়স 23-24-এর বেশি নয়, বেশ লম্বা চওড়া চেহারা। বাচ্চা বয়সে এই ছেলেটা রেল স্টেশনে ভিক্ষে করত। অংশুমান ওকে নিজের বাড়িতে নিয়ে এসে মানুষ করেছেন। তারপর ও লেখাপড়া শিখতে পারবে না বুঝে ওকে গাড়ির ড্রাইভারই শিখিয়েছেন। ভালো খাওয়া দাওয়া করে ছেলেটার স্বাস্থ্য ফিরে গেছে। গাড়িটা এসে থামলো চিড়িয়াখানার সামনে। মুষলধারে বৃষ্টি পড়ছে। এখানে আজ আর একটাও গাড়ি নেই। চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে, কোনো লোকজনও দেখা যাচ্ছে না। অংশুমান ঘড়ি দেখে বললেন, 7:15। রোজ কটার সময় তুমি রাজা রায় চৌধুরীকে বেরোতে দেখেছ? ভীমু বলল, 7:30 থেকে 8টা। তাহলে অপেক্ষা করে দেখা যাক, যদি এই বৃষ্টির জন্য আজ আগেই চলে যায়। স্যার, বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে। তা ঠিক। অংশুমান একটা পাইপ ধরিয়ে টানতে লাগলেন। মিনিট 15 বাদে বৃষ্টি একটু ধরেই এলো, একেবারে থামলো না, টিপি টিপি পড়ে চলল। একটু বাদে দেখা গেল ন্যাশনাল লাইব্রেরির বড় গেট দিয়ে বেরিয়ে এলেন কাকাবাবু। তিনি ছাতা ব্যবহার করেন না, একটা রেইনকোট গায়ে দিয়েছেন, মাথায় টুপি। তিনি কিছু চিন্তা করতে করতে আপন মনে আসছেন। অংশুমান গুঙ্গার পিঠে চাপড় দিয়ে একটা ইঙ্গিত করলেন। গুঙ্গা বোবা বলে কানেও শুনতে পায় না, কিন্তু সামান্য ইশারা ও চমৎকার বোঝে। সে গাড়িতে স্টার্ট দিয়ে ঝট করে একটা ইউ টার্ন নিল। কাকাবাবু তখনও অনেক দূরে। গাড়িটা কাকাবাবুকে ছাড়িয়ে চলে গেল। অংশুমান আবার ইঙ্গিত করে গুঙ্গাকে থামতে বললেন। তিনি চান গাড়িটা কাকাবাবুর পেছন দিক দিয়ে আসবে। কাকাবাবু চিড়িয়াখানার কাছে এসে একটু থেমে এদিক ওদিক তাকালেন। ট্যাক্সি পাওয়ার আশা নেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত হেঁটেই যাবেন ঠিক করলেন। তিনি ব্রিজের কাছাকাছি এসেছেন, এমন সময় একটা কাণ্ড ঘটল। মাথায় ফেটটি বাঁধা দুজন গুন্ডা চেহারার লোক ঘিরে ধরল তাকে। একজনের হাতে ভোজালি, অন্যজনের হাতে রিভলভার। কাকাবাবু বাধা দেওয়ার কোনো সময় পেলেন না। তারা কাকাবাবুর দুহাত চেপে ধরে টেনে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল। অংশুমান গাড়ির মধ্যে বসে এই দৃশ্য দেখে অবাক। তিনি জিজ্ঞেস করলেন, ভীমু, এসব কি? ভীমু বলল, জানি না তো স্যার, অন্য পার্টি। অংশুমান তখন গুঙ্গার পিঠে বড় বড় দুটো চাপড় মারলেন। গুঙ্গা তখনই গাড়িখানা ফুল স্পিডে চালিয়ে একেবারে ওদের পাশে এসে ঘ্যাচাক করে ব্রেক কষল। অংশুমান সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে হাতের ছড়িটা বন্দুকের মতন তুলে বললেন, একসঙ্গে দুটো গুলি বেরোবে, কে কে মরতে চাও? কাকাবাবুকে যে দুজন লোক ধরেছিল তারা ভ্যাবাচাকা খেয়ে গেল। লড়াই করার চেষ্টা না করে তারা দৌড় মারল ব্রিজের তলার দিকে। অংশুমান কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, আপনার কোনো ক্ষতি হয়নি তো? এ কি, আপনি মিস্টার রাজা রায় চৌধুরী না? কাকাবাবুর মাথার টুপিটা পড়ে গিয়েছিল মাটিতে। তিনি সেটা তুলে নিয়ে হেসে বললেন, কি ব্যাপার বুঝতে পারছি না, হঠাৎ আমি খুব জনপ্রিয় হয়ে গেছি মনে হচ্ছে। একদল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আবার ঠিক সেই মুহূর্তেই একদল এসে পড়ল আমাকে রক্ষা করতে। এ যে সিনেমার মতন ঘটনা। অংশুমান বললেন, আপনাকে তো আগে চিনতে পারিনি, হঠাৎ দেখলাম দুটো গুন্ডা এসে রাস্তার একজন লোককে চেপে ধরল, তাই তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে বাধা দিতে এলাম। কাকাবাবু অংশুমানের মুখের দিকে ভালো করে লক্ষ্য করলেন, চিনতে পারলেন না। তিনি বললেন, আজকাল তো অন্যের বিপদেও কেউ সাহায্য করতে আসে না, আপনি দেখছি ব্যতিক্রম। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে চিনলেন কি করে?
অংশুমান বললেন, কাছে এসে চিনলাম, আপনার ছবি দেখেছি, দূর থেকেও আপনাকে দেখেছি কয়েকবার। আপনি অবশ্য আমায় চিনবেন না। আমার নাম রতনমণি ঘোষ দস্তিদার। আমি কাগজের ব্যবসা করি। আসুন, আপনি গাড়িতে উঠে আসুন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি কোন দিকে যাচ্ছিলেন? আপনি যেদিকে যাবেন সেইখানেই পৌঁছে দেব। বাহ, এ তো চমৎকার প্রস্তাব। ভাগ্যিস ওই গুন্ডা দুটো এসে পড়েছিল, তাই আপনার গাড়ির লিফট পেলাম। গুন্ডা দুটোকেই আমার ধন্যবাদ জানানো উচিত। কাকাবাবু গাড়িতে উঠে বসলেন। অংশুমান আগে বসেছিলেন ড্রাইভারের পাশে। এবারে ভীমুকে সেই জায়গায় বসিয়ে তিনি এলেন পেছনে। তারপর বললেন, আপনার মতন মানুষ, আপনার অনেক শত্রু। আপনি এভাবে একা একা সন্ধ্যের পর যাতায়াত করেন, এটা ঠিক নয়। কাকাবাবু জোরে জোরে হেসে বললেন, আমার জীবনটা খুব দামি হয়ে গেছে নাকি? গাড়িটা চলতে শুরু করার পর কাকাবাবু বললেন, দুটো রাস্তার গুন্ডা আমার উপর হামলা করতে এলো কেন? আমার কাছে তো দামি কোনো জিনিস নেই, টাকা পয়সাও বিশেষ নেই। কেউ ওদের ভাড়া করে পাঠিয়েছে, কি বলেন? অংশুমান বললেন, আমারও তাই মনে হয়। আপনার কাগজের দোকান না মিল? মিল? কোথায় আপনার মিল? এই কাঁচড়া পাড়ায়। কাকাবাবু হেসে অংশুমানের দিকে ফিরে বললেন, আমার বিশেষ ক্ষমতা আছে, তাতে আমি লোকের মিথ্যে কথা শুনে চট করে ধরে ফেলতে পারি। কাঁচড়া পাড়ায় কোনো কাগজের মিল নেই। কোশমিনকালেও আপনার কাগজের ব্যবসা ছিল না। আপনার নামও রতনমণি ঘোষ দস্তিদার নয়। এবারে বলুন তো সত্যি করে, আপনি কে? গাড়িটা বারুইপুরের দিকে গেল না। অংশুমান মাঝে মাঝে গুঙ্গার ডান কাঁধ আর বাঁ কাঁধ চাপড়াতে লাগলো। সেই অনুযায়ী সে ডান দিকে বা বাঁ দিকে ঘোরাতে লাগলো গাড়িটা। কাকাবাবু বললেন, আমাকে বাড়িতে নামানোর ইচ্ছে নেই আপনার? একবারও জিজ্ঞেস করলেন না আমি কোথায় যাচ্ছি? কাকাবাবু অংশুমানের আসল পরিচয় জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন, ঠিক আছে, প্রথম রাউন্ডে আপনি জিতলেন। আপনি ধরে ফেলেছেন যে আমি কাগজের ব্যবসায়ী রতনমণি ঘোষ দস্তিদার নই। আমি কে তা একটু পরেই জানবেন। তারপর অংশুমান মাথা হেলান দিয়ে চুপ করেছিলেন খানিকক্ষণ। এবারে কাকাবাবুর প্রশ্ন শুনে বললেন, আপনার বাড়ি কোথায় তা আমি জানি। আপনি বিখ্যাত লোক, আপনার বাড়ির খোঁজ পাওয়া তো শক্ত নয়। তবে মুশকিল হচ্ছে কি, আপনার ভাইপো বাড়িতে কুকুর পোষে। কাকাবাবু অবাক হয়ে বললেন, আমার ভাইপো কুকুর পোষে, তাতে আপনার মুশকিলের কি হলো? ও, আপনি কুকুর পছন্দ করেন না? তার মানে তার মানে আপনি বারুইপুরের অংশুমান চৌধুরী, যিনি জন্তু জানোয়ারদের ঘৃণা করেন? অংশুমান বললেন, হ্যাঁ, এখন বারুইপুরে থাকি বটে, কিন্তু আপনি এর মধ্যে আমার চিঠি পাননি? আপনার চিঠি? কুন্তলপুর মানে কান্টালাপুরা? মনে আছে মিস্টার রায়চৌধুরী? মনে ছিল না, আপনার ওই রহস্যময় বাক্স দুটি পাওয়ার পর সব মনে পড়ে গেল। সেই ঘটনার জন্য আমি দুঃখিত অংশুবাবু। শুধু দুঃখিত বললেই চুকে গেল? তাতেই আমি সব ভুলে যাব? তাহলে এতদিন পরে আপনি আমায় কোনো শাস্তি দিতে চান? অংশুমান ভীমুর দিকে তাকালেন। সে এমন ভাবে হাঁ করে আছে যে মনে হয় সে কান দিয়ে শোনে না, মুখ দিয়ে শোনে। অংশুমান তাকে ধমক দিয়ে বললেন, মুখ বন্ধ করো। সে সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে অন্যদিকে তাকালো। অংশুমান আবার কাকাবাবুকে বললেন, আমার ড্রাইভার কানে শুনতে পায় না। আবার আমার এই অ্যাসিস্ট্যান্টটি সব কথা শুনতে পায় বটে, কিন্তু সব কথার মানে বোঝে না। আপনি একরকম বলবেন, ও অন্যরকম বুঝবে। সেই জন্যে আমি ওর সামনে সব রকম কথা আলোচনা করতে চাই না। কোথাও নিরিবিলিতে বসে কথা বলা যায় তাই ভাবছি। কাকাবাবু বললেন, এই ময়দানেই তো কত ফাঁকা জায়গা, একটা কোথাও গাড়ি থামিয়ে কথা সেরে নেওয়া যেতে পারে। অংশুমান নাক কুঁচকে বললেন, এই ময়দানে? এখানে বড্ড গোবরের গন্ধ। এত বড় ময়দান, বৃষ্টি পড়ছে, এখানে আপনি গোবরের গন্ধ পাচ্ছেন? কত গরু ঘোড়া ভেড়া এখানে চড়ে বেড়ায় না, ভাবতেই আমার গা ঘিন ঘিন করে। তাহলে কোথায় যেতে চান বলুন?
আমি আপনাকে 1 ঘন্টার বেশি সময় দিতে পারবো না কিন্তু। মিস্টার রাজা রায় চৌধুরী, এখন আপনি আমার গাড়িতে বসে আছেন। এই গাড়ি থেকে কখন নামবেন সেটা আপনার ইচ্ছের ওপর নির্ভর করছে না, কি বলেন? অন্যের ইচ্ছেতে গাড়ি করে ঘুরতে আমার একটুও ভালো লাগে না। আপনি আপনার গাড়িতে তুলেছেন সেজন্য ধন্যবাদ। এখন আমি বৃষ্টির মধ্যেও হেঁটে যেতে রাজি আছি। গাড়িটা থামাতে বলুন। আরে আরে, আপনি জোর করে নামতে চান নাকি? আমার হাতে যে ছড়িটা দেখছেন, এটা একটা সাংঘাতিক অস্ত্র। আপনার কাছে বন্দুক পিস্তল থাকলেও কোনো লাভ নেই। কাকাবাবু কপাল কুঁচকে বললেন, আমি সব সময় বন্দুক পিস্তল সঙ্গে নিয়ে ঘুরবো কেন? আমি কি চোর ডাকাত নাকি? আপনি বা আমাকে এরকম ভয় দেখাচ্ছেন কেন? এটা কি আপনার উচিত হচ্ছে? অংশুমান বললেন, ঠিক আছে, চলুন গঙ্গার ধারে যাওয়া যাক। এত বৃষ্টি বাদলার মধ্যে ওখানে কেউ এখন বসে থাকবে না আশা করি। তিনি গঙ্গার কাঁধে আবার চাপড় মারলেন। আউটরাম ঘাট পেরিয়ে একটা জায়গায় গাড়ি থামল। এখনো বেশ মাঝারি জোরে বৃষ্টি পড়ছে। যারা রোজ এখানে বেড়াতে আসে তারা কেউ নেই। জায়গাটা বেশ অন্ধকার মতন। গাড়ির পেছন থেকে একটা ছাতা নিয়ে অংশুমান বললেন, আপনি আসুন, আগে আমি ভালো করে দেখে নিই। দরজা খুলে তিনি নামতে গিয়েই বিকৃত গলায় চিৎকার করে ডাকলেন, ভীমু, ভীমু। গাড়ি যেখানে থেমেছে তার খুব কাছেই একটা কদম গাছের নিচে একটা কুকুর চুপচাপ বসে আছে। ভীমু গাড়ি থেকে নেমে হুস হুস করে ছুটে গেল। সে কুকুর বেচারা বুঝলই না সে কি দোষ করেছে। সে ল্যাজ তুলে দৌড়ল। ভীমু এদিক ওদিক দেখে এসে বলল, আর কিছু নেই স্যার। অংশুমান কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তার শরীর কাঁপছে। কুকুর দেখলে তার এমন অবস্থা হয়। এমন মানুষকে তো জব্দ করা খুব সহজ। একটু বাদে অংশুমান নিজেকে সামলে নিয়ে বললেন, আর কিছু নেই, ঠিক দেখেছিস? ভীমু বলল, হ্যাঁ স্যার। আসুন মিস্টার রায়চৌধুরী, আমরা গঙ্গার ধারে দাঁড়াই। রেল লাইন পেরিয়ে দুজনে এলেন গঙ্গার ধারের রেলিং এর কাছে। অংশুমান ভীমু আর গঙ্গাকে নির্দেশ দিলেন খানিকটা দূরে দূরে দুপাশে দাঁড়িয়ে থেকে পাহারা দিতে। কাকাবাবুর ছাতার দরকার নেই, তার গায়ে রেইনকোট, মাথায় টুপি। অংশুমান ছাতা মাথায় দিয়ে কাকাবাবুর কাছ ঘেঁষে দাঁড়িয়ে বললেন, কান্টালাপুরে আপনি আমায় যে অপমান করেছিলেন তার প্রতিশোধ নেওয়ার মতো আপনাকে আমি এক্ষুনি মেরে গঙ্গায় ফেলে দিতে পারি, বুঝলেন? আপনাকে মেরে লাশটা জলে ফেলে দেব। ভাসতে ভাসতে সেটা বঙ্গোপসাগরে পৌঁছে যাবে। কেউ কোনোদিন আপনার খোঁজও পাবে না। কাকাবাবু হেসে বললেন, এই ভয় দেখাবার জন্য আপনি আমাকে বৃষ্টির মধ্যে গঙ্গার ধারে টেনে আনলেন? আমাকে মেরে ফেলার ভয় এ পর্যন্ত কত লোক দেখিয়েছে, কিন্তু কেউ এখনো মারতে পারেনি। অংশুমানও কাষ্ঠ হাসি দিয়ে বললেন, আমার সঙ্গে যে অস্ত্র আছে সেটা আমার নিজের তৈরি। সেটা ব্যবহার করলে আপনার মুন্ডুটা এই মুহূর্তে ছাতু হয়ে যাবে, কিন্তু আমি সেটা ব্যবহার করব না। কেন জানেন? কারণ আমি খুনি নই, আমি একজন বৈজ্ঞানিক। আমি মানুষের ক্ষতি করি না, উপকার করি। কান্টালাপুরে আপনি আমায় যে অপমান করেছিলেন, শুনুন অংশুমান বাবু, কান্টালাপুরে সেবার আমি একটা সরকারি কাজে গিয়েছিলাম। আমাকে সেখানে অনেকে বলল, সেখানে একজন এমন অদ্ভুত লোক আছে যে জলকে মদ করে দিতে পারে, লোহাকে সোনা করে দিতে পারে, ফুলকে প্রজাপতি বানিয়ে দেয়। সেই লোকটা একটা গুহার মধ্যে থাকে। শুনে আমার কৌতূহল হলো। প্রথমে ভাবলাম কোনো সাধু টাধু হবে বোধহয়, কিন্তু আপনি এমন একটা অদ্ভুত পোশাক পরেছিলেন, তার উপর আবার সেই গুহার মধ্যে অনেক রকম যন্ত্রপাতি। আপনাকে দেখে তো আমি বাঙালি বা ভারতীয় বলে চিনতে পারিনি। মনে হয়েছিল ওটা বুজরুকি। সেই লোকটা সাধারণ ম্যাজিক দেখিয়ে লোকদের ঠকাচ্ছে। ঠকাচ্ছে মানে? আমি কি কারোর কাছ থেকে পয়সা নিতাম? ওখানকার লোকদের ভক্তি শ্রদ্ধা আদায় করা আমার দরকার ছিল। আমার আসল উদ্দেশ্য ছিল ওই গুহাটা ব্যবহার করা। ওই গুহাতে অন্য গ্রহ থেকে কয়েকটা বুদ্ধিমান প্রাণী এসেছিল। তাদের ফেলে যাওয়া একটা যন্ত্র আমি পেয়েছিলাম।
ব্যাপারটা খুব গোপন রাখার জন্য। অন্য গ্রহের প্রাণীর ব্যাপার আমি কিছু বুঝি না। আমি এখনো পৃথিবীর মানুষদের বোঝবার চেষ্টা করি। আমার ধারণা হয়েছিল মিথ্যে কথা বলে লোকজনদের ঠকাচ্ছেন। লোহাকে সোনা করা, ফুলকে প্রজাপতি করা, এসব তো অতি সাধারণ ম্যাজিক। যারা ম্যাজিক দেখায় তারা বুঝি লোক ঠকায়? তারা তো লোকদের আনন্দ দেয়, কিন্তু তারা পরে বলে দেয় এইসব ম্যাজিক। মিথ্যে অন্য কথা বলে না। যাই হোক, আমি হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। অত লোকজনের সামনে আপনার ম্যাজিক ফাঁস করে দেওয়া ঠিক হয়নি। তাতে লোকজন যে অত ক্ষেপে উঠবে, আপনার মাথা ন্যাড়া করে দেবে, তা আমি বুঝতে পারিনি। তারপর থেকে আমার মাথায় আর চুল গজায়নি। সেজন্যে আমি দুঃখিত, খুবই দুঃখিত। আপনি দুঃখিত বলেই আমার অপমান চুকে গেল। বা বা। কাকাবাবু এবারে একটি অদ্ভুত কাণ্ড করলেন। একটা হাতের ঝটকায় অংশুমানের ছাতাটা ফেলে দিয়ে তারপর দুহাতে তার ঘাড় চেপে ধরে একটা ঝটকা মারলেন। অংশুমানের অত বড় লম্বা শরীরটা শূন্যে উল্টে গেল। কাকাবাবু তাকে রেলিংয়ের ওপাশে নিয়ে গিয়ে ঝুলিয়ে ধরে রইলেন কয়েক মুহূর্ত। তারপর বললেন, কেউ আমার দিকে অস্ত্র উঁচিয়ে ভয় দেখালে তার ওপর আমি একটু না একটু প্রতিশোধ না নিয়ে পারি না। এটা আমার একটা প্রতিজ্ঞা বলতে পারেন। এখন আপনাকে নিচের কাদার মধ্যে ফেলে দেব। অংশুমানের ওই অবস্থা দেখে দূর থেকে ছুটে এলো ভীমু আর গঙ্গা। কাকাবাবু আবার আর এক হ্যাঁচ কাটানে অংশুমানকে রেলিংয়ের পাশে ফিরিয়ে এনে দাঁড় করিয়ে দিলেন। অংশুমানের হাত থেকে খসে পড়া ছড়িটা তিনি নিজে তুলে নিয়ে ওদের বললেন, যাও যাও, ঠিক আছে, যেখানে ছিলে সেখানে যাও। অংশুমান 2-3 মিনিট কোনো কথা বলতে পারলেন না। কাকাবাবুর ইঙ্গিতে ভীমু আর গুন্ডা সরে গেল দূরে। কাকাবাবু অংশুমানের পিঠে চাপড় মেরে বললেন, কি হলো, এত ঘাবড়ে গেলেন কেন? অন্যদের মেরে ফেলার ভয় দেখাতে পারেন, আর নিজে এইটুকু বিপদে পড়লেই কাবু। যান, শোধবোধ। আপনার ওপরে আমার আর কোনো রাগ নেই। আপনিও রাগ মুছে ফেলুন। অংশুমান দুহাতে মুখ ঢেকে দিলেন। এবার হাত সরিয়ে বললেন, মিস্টার রায়চৌধুরী, সেই কানটালার ঘটনার পর আমিও প্রতিজ্ঞা নিয়েছি, আপনার উপর কোনো প্রতিশোধ না নিলে আমার জীবনে কোনো শান্তি আসবে না। আমার সে প্রতিজ্ঞা কি ব্যর্থ হবে? ঠিক আছে, কি প্রতিশোধ নিতে চান বলুন। আমার ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। আপনি একা একা আমার কাছে ক্ষমা চাইলে কি হবে? সবার সামনে আমার কাছে আপনাকে অপমান সইতে হবে, কিংবা কোনো প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন, তারপর সকলের সামনে সেটা স্বীকার করবেন। কি রকম প্রতিযোগিতা বলুন, সেটা ঠিক করেছেন? মধ্যপ্রদেশের আদিবাসীদের এক গ্রামে টারকোয়াজের মূর্তি আছে। সেটা উদ্ধার করতে আপনিও যাবেন, আমিও যাব। দেখা যাবে কে আগে সেটা উদ্ধার করতে পারে, আপনি না আমি। কাকাবাবু প্রথমে কপাল কুঁচকে রইলেন, তারপর রাগ করার বদলে হেসে ফেলে বললেন, আপনি ওতে জিতবেন, আমি হার স্বীকার করছি। ওই প্রতিযোগিতাতে আমি নামছি না। অংশুমান দুদিকে মাথা নেড়ে বললেন, তা বললে তো আমি মানছি না। আপনাকে যেতেই হবে। না গিয়ে আপনার কোনো উপায় নেই।